23শে ডিসেম্বরের চিঠির কথা নয়, তা আপনি যদি চান তাহলে আমি আপনাকে সরবরাহ করতে পারবো যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেটিভরা তাদের ওয়েবসাইটে বাংলাদেশের এই নির্বাচন এবং বাংলাদেশের অ্যাট্রোসিটি নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। ইংল্যান্ডে আমরা একটা কনসেনসাস দেখছি, এটি কেন আমেরিকাতে দেখতে পাচ্ছি না? আমি এই আলোচনাটি শুরু করার আগে বলেছিলাম যে আমেরিকানদেরকে লবিস্ট নিয়োগ করতে হয়, আইন প্রণেতাদেরকে তাদের তাদের মানে তাদেরকে কোনো বিষয় অবহিত করতে হলে একটা লবিস্ট লাগে। আওয়ামী লীগ কি কোনো লবিস্ট আদৌ দিয়েছে আপনার জানা আছে কিনা? যদি আমি দেখি না আর কি, আপনি যদি দেখে থাকেন প্লিজ একটু বলবেন। আর যদি না দিয়ে থাকে এই 17-18 মাসেও তারা কেন দিতে পারেনি? আপনার এখানে কথা বলার একটা মজার বিষয় আছে, আরেকটা বিষয় আছে, সেটা হলো যে এত ইম্পর্টেন্ট জিনিস একসাথে আপনার কাছ থেকেই শোনা যায় যে সেসবগুলো নিয়ে আলাপ করার খুব ইচ্ছে যায়। যেমন প্রথমত আমি একটু দ্বিমত করতে চাই যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক পুনর্বাসন করেছেন। আমি এটা বলিনি, বিএনপি দাবি করে বলেছি। খুব সংক্ষেপে বলি যে ইয়েস, আপনার কথাটা আমি সম্পূর্ণভাবে তারেক জিয়া হয়তোবা তারেক জিয়ার জন্য সবচেয়ে এর চেয়ে ভালো অ্যাডভাইস বোধহয় তারেক জিয়া পয়সা দিয়েও কিনতে পারবে না, বাট আমি সেখানে আমার এটা নৈতিক দায়িত্ব সেটা বলা যে বাকশাল গঠন করার সময় যে রাজনৈতিক দলগুলো একত্রীভূত হয়ে পড়ে, তারপর জিয়াউর রহমানের সময় যেহেতু আওয়ামী লীগ তখন ডিজলভ বাই ইটসেলফ, নট ইউনুসের মতো নিষিদ্ধ এটা ছিল না। ইউনুস এসে বিষয়টা নিষিদ্ধ করেছে এবং আপনি বলছেন যে তারেক জিয়া 17 বছর প্রবাসে থেকে সর্বদলীয় নির্বাচনের কথা আন্দোলন উনি চালিয়ে গেছেন, তাতে করে উনার যে ইমেজ সেটা উনি ব্যবহার করতে পারতেন এবং আপনি যদি রাজনীতিবিদ হতেন, তারেক জিয়ার জায়গায় হতেন, অবশ্যই এসে উনি লোফে নিতে পারতেন বিষয়টা। এবং তারা যেহেতু নিবে না, মনে করছি না নেওয়াটা তাদের বিরুদ্ধে যাবে, কারণ এত দীর্ঘ সময় রাজনৈতিক আকাশে তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটি না থাকার কারণে তারা যদি ক্ষমতায় আসলে যেতে চায় তাদেরকে আরো সতর্কভাবে খেলতে হবে। এবং এখন যেটা বলছি আপনার প্রশ্নের উত্তরে, যে ব্রিটিশ পার্লামেন্ট, লক্ষ্য করে দেখুন বিষয়টা কি হয়। ব্রিটেনে আমাদের বাঙালি বংশোদ্ভূত মানুষেরা সেই না জানা কাল থেকে অবস্থান করছে, আমাদের বহু আগে থেকে। আমাদের বংশোদ্ভূত হাজার হাজার বাঙালি রক্ত সেখানে আছে এবং তারা বলি আরো সুনির্দিষ্ট করে বলেন আপনি, আমাদের 4th জেনারেশন চলছে ইংল্যান্ডে। একদম একদম। অতএব সেখানকার পরিস্থিতি আর আমেরিকাতে আজকে দেখেন আমাদের ট্রাম্প প্রশাসনের প্রায় প্রতিটি জায়গায় ইন্ডিয়ান বংশোদ্ভূতদেরকে দেখা যাচ্ছে। আপনি 1-2 হাতে গুণে শেষ করতে পারবেন না, এমন এমন পাওয়ারফুল জায়গায়। অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, যেটা ভারত একজন সুপার পাওয়ার হিসাবে সেটা কন্ট্রোল করবে, আমি সরাসরি বলছি এটা ভারত ওই অঞ্চলটা তারা কন্ট্রোলে রাখতেই হবে, এটাই তাদের জাতীয় নিরাপত্তা। সেখানে বাংলাদেশের জন্য নিরাপত্তা পাকিস্তানের সাথে হবে না। অতএব আমেরিকার যে বাস্তবতা, আমেরিকাটা চলে কিভাবে, আমেরিকান রাজনৈতিক ইয়াটা চলে কিভাবে, আমেরিকাতে লবিং বা আপনার এমপির সাথে লবিং করা বা যারা এখানে আইন প্রণেতা তাদের সাথে লবিং করা, এটা আইন সিদ্ধ। এবং সেই লবিং এর জন্য আসলে আপনার কি করতে হয়, এটা যেহেতু আইন সিদ্ধ এবং তাদের সাথে তাদেরকে বুঝাতে গেলে যে বাংলাদেশ পরিস্থিতি, অতএব এখানে 2টা ফ্যাক্টরকে আমরা আলাদা করে একটু দেখতে হবে। আন্তর্জাতিক কোনো লবিং করতে হলে একজন ফরেন এজেন্টের এখানে রেজিস্ট্রেশন করতে হবে যে আমি ফরেন এজেন্ট, ফরেন কান্ট্রির জন্য লবিং করবো, এটা একদম ওপেন করতে হবে। সেকেন্ড, সেটা কি কারণে, সেটা যাতে আমেরিকার জাতীয় নিরাপত্তায় কোনো ধরনের হস্তক্ষেপ না করে। এখন গত 16 মাসে আমি তো ওয়াশিংটন ডিসিতে থাকি, আমি তো প্রতিনিয়ত যখনই স্টেট ডিপার্টমেন্টে ব্রিফিং হয় আমার সশরীরে উপস্থিত থাকে। হোয়াইট হাউসে আমাদের বাংলাদেশ নিয়ে আলাপ আলোচনা মিনিমাম লেভেলে হয়, অতএব উপস্থিতি থাকলেও যেহেতু এই সময়টা অন্য জায়গায় আমি ব্যয় করতে পারি সেটা আমি কম করি। বাট বিষয়টা হলো যে এখানকার লবিং এর জন্য আমি তো অ্যাক্টিভিস্ট হইতে পারি না, আমি তো একজন সাংবাদিক, আমি নিরপেক্ষ সাংবাদিক নই, আমি জয় বাংলার পক্ষের সাংবাদিক, আমি বঙ্গবন্ধুর পক্ষের সাংবাদিক এবং এটাই আমার পরিচয়। কিন্তু
একজন লবিস্ট নিয়োগের জন্য রাজনৈতিক, অরাজনৈতিক অথবা বাংলাদেশের সামাজিক বিভিন্ন সংগঠনের এরা করতে পারে, ব্যক্তি করতে পারে তাদেরকে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি এবং আশা করছি এতে কেউ হতাশাগ্রস্ত হবেন না। আমি দেখতে পাচ্ছি না ওয়াশিংটন ডিসিতে কোনো ধরনের লবি, যেটা ওয়াশিংটন ডিসিতে কে স্ট্রিটে আপনি যখন আসবেন সুলতানা রহমান, আমি আপনাকে নিয়ে কে স্ট্রিটে ঘুরে বেড়াবো। কে স্ট্রিট হলো মূল জায়গা যেখানে সমস্ত লবি ফার্মরা বসা, যে ইউ কাম এন্ড গিয়েছি, আমি ভিজিট করেছি। রাইট। সো এখানে আমি দেখতে পাচ্ছি না তেমন কিছু। এই জন্যে ব্রিটেনে আসলে লবিস্টের জন্য না, ব্রিটেনের সাথে আপনি সাংস্কৃতিক যোগাযোগ আছে ভারতের, ভারতবর্ষের, আমি বলছি আমাদের উপমহাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক। ব্রিটেনের মৌলিক খাবার আগে ছিল ফিশ এন্ড চিপস, এখন মৌলিক খাবার কিন্তু ভারতীয় উপমহাদেশের খাবার। অতএব সেই বিষয়েও তারা খুবই, প্রতিদিন ঢাকায় কি ঘটছে সেটা ব্রিটিশ পার্লামেন্টে আলাপ হয়, কিন্তু প্রতিদিন কি ঘটছে এখানে পার্লামেন্টে আলাপ হয় না। এখানে আরেকটা সত্য কথা জানানো প্রয়োজন, সেটা হলো বাংলাদেশ বিরোধী যেমন জামাত শিবির, তারা জামাত শিবির সরাসরি অথবা আরো কিছু সংগঠন, তারা আমব্রেলা সংগঠনের মতন, যেন মুনা নামক একটা সংগঠন, সেই সকল বিভিন্ন ভাবে তারা এখানে প্রতিনিয়তই ফান্ড রেজ করছে এবং তাদের সাথে কথা বলছে এভরিডে। ইভেন ইয়েস্টারডে, গত 11 তারিখে তারা বড় করে একটা আলোচনা সভা করলো এবং গতকালকে দেখলাম প্রেস ক্লাবের ভেতরে যে ডক্টর ইউনূসের সময় সাংবাদিকতা বাদ দিয়ে হয়ে গেল, রাষ্ট্রদূত হয়ে গেল, এখন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে সে দেখলাম যে সেখানে তার 40 পালনের জন্য মানুষকে ডেকে নিয়ে গেল। নিউ ইয়র্ক থেকে দেখলাম সেই ধারণার সাংবাদিকরা আসলো। অতএব আমেরিকাকে আপনি যদি রাজনৈতিকভাবে আমেরিকার পার্লামেন্টে সরাসরি এই ধরনের কোনো কথা তুলতে চান, তার জন্য খুবই স্ট্রং লবির প্রয়োজন, কিন্তু উঠছে না যে সেটা সত্য নয়। আমরা সাংবাদিকদের পক্ষ থেকেও কাজ করে যাচ্ছি এবং তারা ইতিমধ্যে বাংলাদেশ বিষয়ে শুধু 23 ডিসেম্বরের চিঠির কথা নয়, তা আপনি যদি চান তাহলে আমি আপনাকে সরবরাহ করতে পারবো যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেটিভরা তাদের ওয়েবসাইটে বাংলাদেশের এই নির্বাচন এবং বাংলাদেশের অ্যাট্রোসিটি নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। ধন্যবাদ। জি জি, দস্তগীর জাহাঙ্গীর, আপনি যেটা বলছেন একদিক দিয়ে ঠিক, কিন্তু ধরেন আপনি যে বলছিলেন যে এর কথা, আপনি মুশফিক ফজল আনসারের কথা বলেছেন সুনির্দিষ্ট করে, আমি যতটুকু বুঝলাম তিনি একটা প্রেস ক্লাব, একটি খালেদা জিয়ার স্মরণ সভা করেছেন আর কি। তিনি তিনি আগে থেকেই, ধরেন খালেদা জিয়ার আমল থেকেই তিনি বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত। এরপরে তিনি খালেদা জিয়া বিএনপি সরকারের পতনের পরে তিনি আমেরিকাতে এসেছেন এবং প্রতিনিয়ত তিনি হোয়াইট হাউসে বলেন, স্টেট ডিপার্টমেন্টে বলেন, নানানভাবে যুক্ত থেকেছেন। সেটি বড় কথা নয়। আমি যেটা দেখতে পাচ্ছি, ধরেন বাংলাদেশে আগে যারা অ্যাম্বাসাডার ছিলেন, মার্শা বার্নিকাট এবং ড্যান মজিনা, অন্তত এই দুইজনকে আমি দেখি এদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে সম্পর্কিত। শুধু এই বিএনপি পন্থী না, আমি তাদেরকে আরো অনেক দিন, প্রায় 8-10 বছর ধরে আমি তাদেরকে দেখি জামাত পন্থীদের সঙ্গে খুবই গভীর সম্পর্ক। আমি ঠিক জানি না ওনারা জামাতের হয়ে লবি করে কিনা, কিন্তু জামাতের বড় ধরনের লবিস্ট এবং ইনভেস্টমেন্ট তো আছে। সেই প্রক্রিয়াটি আওয়ামী লীগ কেন করছে না? আমি আশা করেছিলাম প্রশ্নটা আপনি অন্যটা করবেন, সেই জন্য আমি নোটও করেছিলাম, কিন্তু যেটা বললেন যে ফাইনালি বললেন আওয়ামী লীগ কেন করছে না, এটা তো আপনাকে আওয়ামী লীগকে জিজ্ঞেস করতে হবে। আপনি আওয়ামী লীগের এরকম কোনো তৎপরতা দেখেন কিনা? তো কারণ হচ্ছে কি, বলা হয় আওয়ামী লীগের অনেক 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 টাকা তারা দুর্নীতি করেছে, হেন করেছে, তারা নাকি বিভিন্ন খাতে এখন ইনভেস্ট করছে যাতে করে আওয়ামী লীগের পক্ষে আমি একটা কথা বলি, আমি এবং আপনি যে কাজটা করি সেটা হলো সংবাদ বিশ্লেষণ, বা আরেকটা কথাও আমরা, যেহেতু এখন বিভিন্ন ভাষার পরিবর্তন হয়ে গেছে, আমরা বলতে পারি যে তথ্য সন্ত্রাস করতে পারি যদি খারাপ অর্থে বলি, কিন্তু পজিটিভ অর্থ হলো এই যে আওয়ামী লীগের নেতৃত্বকে আপনাকে ডেকে আনতে হবে, তাদেরকে আপনার এই হার্ড কোশ্চেনটা করতে হবে এবং আমিও প্রস্তুত আপনাকে এই হার্ড কোশ্চেনে সহযোগিতা করতে। যে
আপনারা এইটা করছেন না। কিন্তু আমি যেইটা মনে করি, যেহেতু আপনি প্রশ্নটা আমাদের কাছে তুলে ধরছেন, আমি একটু বিশ্লেষণ করতে পারি সাংবাদিক হিসেবে। ডন মজিনা এবং বার্নি কার্টের কথা বলেছেন, তাদেরকে আজকে 10-15 বছর ধরেই আমি বাংলাদেশ এম্বাসিতে রেগুলার দেখেছি। ওনারা এসেছেন, আপ্যায়ন পেয়েছেন। সেখানে বাংলাদেশ এম্বাসিতে কিন্তু আপনারা যারা জানেন হয়তোবা এখন বন্ধ, মানে বাংলাদেশ এম্বাসির সমস্ত অনুষ্ঠানেই ওনারা উপস্থিত থেকেছেন। এবং গতকালকের আমি ওনার ভিডিওটা দেখলাম 11 তারিখে, যিনি যেটা এখানকার একটা বাংলাদেশি প্রতিষ্ঠান যারা ইউনিভার্সিটি হিসাবে চলছেন, সেখানকার মিলনায়তনে যে কথাটা উনি বললেন, উনি বলেছেন যে আমি ওনার এই কথাটা কোট করি, আপনি ভিডিও দিয়ে এটাকে আরো অ্যানালাইসিস করতে হবে, যে উনি বলেছেন যে কোট, যে বাংলাদেশে আমি থাকাকালীন সময়ে আমি গণতন্ত্রের পক্ষে কথা বলায় আমি অপমানিত হয়েছিলাম। আজকে বর্তমান সরকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিয়েছে এবং যে রিফর্মগুলো করছে এটা গণতন্ত্র উত্তরণে সহায়ক হবে। আনকোট। কথাটা হলো, উনি একজন ডিপ্লোম্যাট, উনি অন্য একটি দেশের, আমি আশা করি উনি আমার ফেসবুক ফ্রেন্ড, আমি আশা করি উনি শুনবেন, বাংলা নিশ্চয়ই বুঝবেন, বাংলা ভাষা ওটা ট্রেনিং নিয়ে যায়, যে উনি একজন ডিপ্লোম্যাট হিসাবে একটি দেশের আভ্যন্তরীণ ডেমোক্রেসি আছে কি নাই সেটা তো বলবে স্টেট ডিপার্টমেন্ট, সেটা তো বলবে আমেরিকান সরকার। আপনি তো রাষ্ট্রদূত, আপনার কাজ তো হলো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা। অবশ্যই সেখানে আমার কোনো কথা বলার নেই, সেটা আপনি আপনার ডিপ্লোম্যাটিক ব্যাগে আপনি পাঠাবেন ইনফরমেশন, পজিটিভ নেগেটিভ, ইউ হ্যাভ দ্যাট রাইট। কিন্তু আপনি একটা ওপেন কমেন্ট করে বসবেন যে আমি তখন ডেমোক্রেসির পক্ষে কথা বলছিলাম। আজকে আপনার এই বক্তব্য 11 তারিখের বক্তব্যে আমি সরাসরি বলছি ডন মজিনাকে, যে আমি আপনাকে ইনভাইট করছি আমার টকশোতে এসে বা সুলতানা রহমানের টকশোতে এসে আপনি উত্তর দেওয়ার জন্য, যে আপনি কি দাবি করেছেন এই সরকারের কাছে বা সেই আলোচনায় যে ইনক্লুসিভ নির্বাচন চান, যে একটি রাজনৈতিক দলের প্রায় 50% ভোটার রয়েছে, যেটা ব্রিটিশ পার্লামেন্টারিয়ান এবং আপনার চেয়ে অনেক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, যিনি বলেছেন ব্রিটিশ পার্লামেন্টে আজকে দাঁড়িয়ে যে 33% ভোটার, পপুলার ভোট যাদের পক্ষে, তাদেরকে বাইরে রেখে এই কথাটা আপনি বললে তাহলে মনে করতাম আপনি গণতন্ত্রের কথা বলছেন। অতএব আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আসলে ওনারা যেখানে টাকা সেখানেই ওনারা যাচ্ছেন, এটা আমার ধারণা। অসত্য হতে পারে, এটা ওনাদের দায়িত্ব প্রমাণ করা যে টাকার বিনিময়ে ওনারা যাচ্ছেন না। কিন্তু আমেরিকাতে যেহেতু আমরা প্রতিনিয়ত ওয়াশিংটন ডিসি এরিয়াতে আমরা দেখে যাচ্ছি যে এখানে বাংলাদেশের জামাত এবং সেই ঘরানার মানুষেরা প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের আয়োজন করে তাদেরকে আপ্যায়ন করছে, এবং এটা আজকে নয়, 10-15, ওনারা যখন ছিলেন বাংলাদেশে দূত ছিলেন তখনও তারা করেছে। এবং রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগ এর থেকে 1000 বছর পিছানো, কি কারণে সেটা আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন প্লিজ।